विस्तार से। पश्चिम बर्धमान जिला तृणमूल छात्र परिषद की तरफ से स्वेच्छा रक्तदान शिविर का आयोजन किया गया। बुधवार राज्य सरकार की तरफ से रानीगंज में स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल की एक बस पहुंची, जिसमें स्वेच्छा से रक्तदान करने वालों को प्रमाण पत्र दिया गया। पश्चिम बर्धमान जिला तृणमूल छात्र परिषद की तरफ से स्वेच्छा रक्तदान शिविर का आयोजन रानीगंज ब्लॉक टाउन छात्र परिषद की तरफ से किया गया। इस कार्यक्रम में पश्चिम बंगाल तृणमूल छात्र परिषद द्वारा सहयोग की महत्वपूर्ण भूमिका रही है। रानीगंज बॉयज हाई स्कूल में करवाए गए इस रक्तदान शिविर में 100 से 150 यूनिट रक्त संग्रह करने का लक्ष्य लिया गया है। यहाँ आपको बता दें कि राज्य सरकार की तरफ से रक्त संग्रह करने के लिए एक एयर कंडीशनर बस बनाए गए हैं, जो हर जिले हर शहर में घूमकर रक्त संग्रह कर रही है। रक्त की कमी को दूर करने का ये एक छोटा सा प्रयास है। बुधवार स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल की एक बस रानीगंज पहुंची और स्वेच्छा से रक्तदान करने वालों का रक्त संग्रह किया गया। इस बस के अंदर रेस्ट रूम भी बनाया गया है, ताकि रक्तदान करने के दौरान अगर किसी को कमजोरी महसूस होती है तो वो इस बस में आराम कर सकता है। वहीं रक्तदान करने वाले लोगों को सर्टिफिकेट देकर सम्मानित किया गया। इस कार्यक्रम में डीसीपी तथागत पांडे, एमएलए तापस बनर्जी, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, रानीगंज बोरो 2 के प्रशासक पूर्णशशि राय, पश्चिम बर्धमान जिला के तृणमूल कांग्रेस युवा अध्यक्ष रुपेश यादव, ज्योति सिंह, रानीगंज आईसी संदीपन चटर्जी मुख्य रूप से उपस्थित थे। আজকের যে মহতি উদ্যোগ রাজ্য জেলা এবং ব্লক ভিত্তিক যারা ছাত্র পরিষদ করে তাদের উদ্যোগে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের ছোট বিধায়ক আমরা আপনাদের সামনে বক্তব্য দেবে, বাড়িতে বক্তব্য দেবে। আমি আমার বক্তব্য আমি ছাত্রদের বলতে চাই যে রক্ত নেওয়া হচ্ছে তারা বাংলা জুড়ে ছাত্র এবং যুবদের উদ্যোগে। সাথে সাথে যে আমাদের অঞ্চলের কোভিডের ব্যাপারটা রয়েছে, এমএলএ সাহেব, আমাদের পূর্ণচন্দ্রা, রবীন্দ্রবাবু এবং বড়বাবু আছেন, অন্যান্য হেডমাস্টার এবং ওনাদের সকলে শুভেচ্ছা কামনা করে আমি দুটার কথা বলবো। ছাত্র পরিষদ থেকে ছাত্রছাত্রীরা যে রক্তদান শিবির আজকে আয়োজন করেছে, এটা খুবই ভালো উদ্যোগ। ছাত্ররা মধ্যে যে আনন্দ সেটা আমরা একটা সময় ফিল করেছি। আমি জানি না যে আজকে ছাত্রবাসী আন্দোলন সেই আনন্দ ফিল করে কিনা। আমাদের তখন ইচ্ছা থাকতো যে কী করে আমরা পাবো মানে আমরা কী করে কলেজে সেই ক্ষমতাটাকে দখল করতে পারবো, আমরা 5টা স্টুডেন্টকে কীভাবে ভর্তি করতে পারবো, আমরা 5টা স্টুডেন্টকে কীভাবে সাহায্য করতে পারবো, এরকম একটা মানসিকতা আমাদের ছিল। তো আজকে ছাত্র এই অতিমারিতে যারা রক্তদাতা আছেন, যারা রক্তদান করছেন, স্বেচ্ছা রক্তদান করছেন, এই যে সাহসটা দেখাচ্ছেন, কারণ এই শতাব্দীর সবচেয়ে বড় প্যান্ডেমিক চলছে। এই প্যান্ডেমিকে যে রক্ত সংকটটা দেখা দিয়েছে, আমরা ছাত্র যুব পশ্চিম বর্ধমান ছাত্র যুব মিলে ঠিক করেছি যে আমার মানুষটাকে বেশি শারীরিকভাবে সমস্যা আসতে পারছে না। তার জন্য একটা রক্তের সংকট দেখা দিয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, কারণ সারা বিশ্ব থেকে একটা উন্নয়ন চলছে। তার মধ্যেও এই ডিসিশন এগিয়ে এসে রক্তের যোগানটা সচল রাখার চেষ্টা করছে। তার জন্য তাদেরকে আরেকবার আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সমস্ত জিনিসের রিপ্রেসমেন্ট হয়ে যায়, কিন্তু রক্ত বিজ্ঞানীরা রক্তের পরিপূরক কিছু বের করতে পারেনি। রক্ত কিন্তু মানুষের রক্ত মানুষের বেরিয়ে আসবে। আজ থেকে বঙ্গসভায় যেমন পরীক্ষা হচ্ছে যে রক্তের বিপরীত কি আছে, রক্তের দিকে রক্ত ব্যবহার করা যাবে। অনেক পশু পক্ষী নেওয়া হয়েছে, দেখানো সেটা কিন্তু কার্যকরী হলো না। একমাত্র মানুষের দেহের রক্ত আরেকজন মুমূর্ষু মানুষ যে রক্তের চোখে মারা যেতে পারে, তার প্রাণটা কিন্তু মানুষের রক্তে বাঁচতে পারে। সুতরাং এই কাজটা প্রতিনিয়ত মানুষকে করে যেতে হবে।
এটা যারা সমাজকর্মী সমাজ জন্য যারা চিন্তা করে তারা কিন্তু অনুপ্রেরিত করে দেয়। আর কিছু মানুষ আছে যারা ভাবে আমি একার জন্য এলাম, একার জন্য বাঁচলাম, সেটাকে বাঁচা বলে কিন্তু বাঁচার মতো বাঁচা বলে না। সেটা রক্ত হচ্ছে মানুষের, তারা একটা মহান কাজ করছে। এই কাজে যারা সামিল হচ্ছে তারা একটা মহান কাজ করছে। আমাদের ছাত্রের একাডেমির কথা বলা আছে, আমাদের সব ছাত্রই আছে, মুসলিম ছাত্র আছে, জাকাত করে আছে, আমাদের হিন্দু ছাত্র আছে, দান করতে হচ্ছে, যার আছে সেটা অন্যকে দান করে। প্রত্যেক দানের মধ্যে দেখবেন একটা অহংকার জন্ম। অনেক মন্দিরে আমরা যাই, এবার মন্দির অমুক দান মানে ছাত্রবুঝের তরফ থেকে এই অতিমারির সময় একটা স্বেচ্ছায় রক্তদানের শিবির অনুষ্ঠান করা হলো। এটা রানীগঞ্জ হাই স্কুলের ব্যাপারটা হলো, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যে একটা বাস আছে ভ্রাম্যমাণ শীততাপ নিয়ন্ত্রিত বাস, সেই বাসের মধ্যে থেকে সবাই রক্ত দিচ্ছে যাতে একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে রক্তটা দিতে পারে। তো যাই হোক, এদের টার্গেট আছে 50-60 বোতলের মতো রক্ত। কারণ এই অতিমারির সময় যেমন নর্মাল অবস্থায় মানুষ রক্ত দেয়, রক্ত পেয়ে যায়, এখন তো সেটা নয়। অনেক মানুষ চিন্তা করছে, অনেক মানুষ ভাবছে, যেটা স্বাভাবিক আর কি, যে এই রোগটা খুব মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে দ্রুত আর কি। তার জন্য কেউ যাতে রক্তের নিজেদের রোগটা সংক্রামিত না হয়, তার জন্য অনেক মানুষ চিন্তার মধ্যে রক্ত যারা স্বাভাবিকভাবে দেয় তারাও দিতে পারছে না। বিভিন্ন ক্লাব যেভাবে সংগঠিত করে প্রত্যেকবার সেভাবে করা হচ্ছে না। তাই একটা অর্গানাইজেশন থেকে ছাত্রবুঝ অর্গান থেকে এগিয়েছে, তারা এটা করবে। এই খুব ভালো কাজ। স্যার, রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক করে তৃণমূল ছাত্র পরিষদের এরকম একটা উদ্যোগ কতটা কি মানে ভালো কাজ, ভালো এই কাজই করা উচিত। ছাত্রদের এই কাজটা করবে, তার সঙ্গে এই কাজটা করবে। যে কাজে সমাজের মঙ্গল হয় সেই কাজই ছাত্রদের করা উচিত। আর হস্তচট্ট করে তো কিছু হয় না। আমি ছাত্র পরিষদ করি, আমি এসএফআই করি, আমি রেড ভলান্টিয়ার করি, তাতে কারো কিছু হলো না, তোমার প্রচার হলো। এমন গঠনমূলক কাজ করতে হবে যে সমাজের উপকার হয়। আমি সমাজে এসেছি, সমাজে কাজ করতে এসেছি, একটা সংগঠনের সঙ্গে যুক্ত। আরেকটা আমি পরিষ্কার কথা মনে করি যে সমাজকর্মী না হলে, ভালো সমাজকর্মী না হলে ভালো রাজনৈতিক কর্মী হওয়া যায় না। একটা প্রথমে থেকে ভালো সমাজকর্মী হতে হবে, তারপর সে রাজনৈতিক কর্মী হিসেবে চিহ্নিত হবে। সে পরবর্তীকালে রাজনীতি ছেড়ে দিতে পারে, সমাজের কাজ সে ছাড়ে না। এমন অনেক মানুষ আছে রাজনীতির সঙ্গে তাদের কোনো যুক্ত নেই, কিন্তু তারা সমাজের কাজ প্রতিনিধিত্ব করে। মানুষ যখন অসহায় হয় সেই মানুষ সেই সব কথা মানুষকে ডাকে, তাদের কথা মনে পড়ে। তো আমি মনে করি প্রত্যেক ছাত্রকে একজন ভালো সমাজকর্মী হওয়া উচিত, তাহলেই সে পরবর্তীকালে ভালো রাজনীতি করতে হবে। আমাদের করা হয়েছে स्वेच्छाय रक्तदान शिविर। टारगेट हम लोग 100 का रखे हैं, लेकिन देखते हैं इस সিচুয়েশন, এই সময়টা আমাদের খুব অতিমারির সময়, করোনার সময় রক্ত পাওয়া খুব চাপ। কারণ মানুষ নিজের শরীরের সচেতনতার কারণে অনেক সময় রক্ত দিতে চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে দেখি কতটা করা যায়। তবে আমাদের প্রায় 60 থেকে 70 ইউনিট ব্লাড আমরা এখান থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখেন, সেই স্বাস্থ্য দপ্তর থেকে আজকে রানীগঞ্জের বুকে এরকম শীততাপ নিয়ন্ত্রণে একটা বাস আমাদের পাঠানো হয়েছে। এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরকে। पूरा राज्य में घूमता है, घूम घूम के ब्लड कलेक्ट करता है, क्योंकि सेंट्रल एक ब्लड बैंक हम लोगों का राज्यों का है, उसमें जाके ये जमा होता है। उपस्थित ছিলেন আমাদের রানীগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী তাপস ব্যানার্জি, উপস্থিত ছিলেন রানীগঞ্জ বড় 2 এর অ্যাডমিনিস্ট্রেটর পূর্ণশশী রায়, উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের মহানাগরিক অমরনাথ চ্যাটার্জি, উপস্থিত ছিলেন আমাদের এসিপি তথাগত পাণ্ডে, উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব মহাশয় এবং অন্যান্যরা। আমার নাম মীর সিদ্দিক, ডেজিগনেশন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহসভাপতি এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। रानीगंज के रानीसायर दुर्गोत्सव कमेटी टीएमसी की तरफ से इस महामारी के दौरान 200 गरीब असहायों के बीच खाद्य सामग्री, मास्क और सैनिटाइजर बांटे गए। इस कार्यक्रम की शुरुआत रानीगंज बोरो 2 के प्रशासक पूर्णशशि राय के हाथों की गई। कोरोना महामारी की वजह से कई राज्यों में लॉकडाउन लगा दिया गया था। पश्चिम बंगाल में भी लॉकडाउन लगाया गया ताकि कोरोना की जो रफ्तार है उसे कम किया जा सके। हालांकि इस निर्णय से काफी हद तक कोरोना के रफ्तार को कम किया गया है, लेकिन लॉकडाउन की वजह से लोगों के सामने खाने की समस्या आई है। इस समस्या को दूर करने के लिए रानीगंज शहर की कई संस्थाएं लोगों की मदद कर रही है। बुधवार रानीसायर दुर्गोत्सव कमेटी टीएमसी की तरफ से 200 लोगों के बीच चावल, दाल, आलू, हल्दी, नमक सहित खाद्य सामग्री बांटी गई।
इसके साथ ही इस महामारी के दौरान सबसे महत्वपूर्ण चीज मास्क और सैनिटाइजर को भी इन गरीबों में दिया गया। इस दिन कार्यक्रम में रानीगंज बोरो 2 के प्रशासक पूर्ण शशि राय मुख्य रूप से मौजूद थे। प्रशासक के हाथ से ही इस कार्य का शुभारंभ किया गया। वहीं सजल महतो के नेतृत्व में हुई इस कार्यक्रम की प्रशासक पूर्ण शशि राय ने प्रशंसा की। इस दौरान टीएमसी के कई नेता और समर्थक मौजूद रहे। बोरोर 33 নম্বর ওয়ার্ড রানীশার সার্বজনীন দুর্গাপূজা কমিটি, যেটা ইউনাইটেড ক্লাব যাদের ওই পূজাটা করে, যারা ওই সার্বজনীন কমিটির পক্ষ থেকে প্রান্তিক গরিব মানুষদের খাদ্য বিতরণ করা হলো এই কোভিড সিচুয়েশনের সময়। ওই কমিটির পক্ষ থেকে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হলো এবং খুব সুন্দরভাবে তারা বিতরণ করলেন চাল, আলু, চিনি, তেল, নুন, সোয়াবিন, মাস্ক, ঠিক আছে, হলুদ, মানে খাদ্য সামগ্রী যেটা একটা সংসারে লাগে, সেটা ওই রানীশার মোড় 33 নম্বর ওয়ার্ড রানীগঞ্জ বড়োর সার্বজনীন দুর্গা পূজা কমিটি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করা হয়। 200 কাছাকাছি প্রায় মানে আজ থেকে শুরুবাত হবে। জিনিসটা দিল, মানে দিয়ে দেওয়া হলো আর কি, তারা বাড়ি নিয়ে যাবে। আর ওই ক্লাবের পক্ষ থেকে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওরা ওই প্রতি সপ্তাহে একদিন করে বাচ্চা ছেলে মেয়েদের ওইটা আজকে প্রায় 4 সপ্তাহ ওরা এই কাজটা করছে। খুব সুন্দর কাজ এবং ওইখানকার যারা কমিটি রয়েছে এবং যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা রয়েছেন, তারা সকলে মিলে এই কোভিড পিরিয়ডে খুব সুন্দরভাবে অনুষ্ঠানগুলি করছে প্রান্তিক মানুষদের, গরিব মানুষদের স্বার্থে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। बुधवार नेशनल हाईवे 2 पर स्थित मंगलपुर के जूट मिल के पास घटित सड़क दुर्घटना में एक युवक की मौत हो गई। हालांकि युवक की पहचान अभी तक नहीं हो पाई है। पुलिस को जानकारी मिलते ही घटनास्थल पहुंची पुलिस ने शव को अपने कब्जे में लेकर पोस्टमार्टम के लिए अस्पताल भेज दिया। बुधवार दोपहर राष्ट्रीय राजमार्ग 2 पर घटित हुई सड़क दुर्घटना में एक युवक की मौत हो गई है। ये हादसा मंगलपुर जूट मिल के पास घटित हुई। स्थानीय लोगों के अनुसार स्कूटी सवार युवक मंगलपुर जूट मिल से जब गुजर रहा था, इसी दौरान एक गाड़ी ने पीछे से उसे टक्कर मार दिया। टक्कर इतनी जोरदार थी कि उस युवक की घटनास्थल पर ही मौत हो गई। स्थानीय पुलिस प्रशासन को खबर देने के बाद पुलिस घटनास्थल पहुंची और शव को अपने कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया। हालांकि अभी तक युवक की पहचान नहीं हो पाई है। पुलिस मृतक की पहचान जुटाने की कोशिश कर रही है। लोगों का आरोप है कि आए दिन इस रास्ते में दुर्घटनाएं होती रहती है। प्रशासन को जल्द ही इस पर लगाम लगाने की व्यवस्था करनी चाहिए। এখানে ঘটনা ঘটেছিল, একটা রানিংয়ের সাথে গাড়ি নিয়ে আসলে পিছন রাতে কোনো গাড়ি হয়তো তাকে অ্যাক্সিডেন্ট করেছে, তিনি স্পট ডেট হয়ে গেছে। কখন ঘটে ঘটনাটা? ঘটনাটা ঘটে হয়নি, মোটামুটি 8 ঘন্টা আগে। 8 ঘন্টা আগে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কজন মারা গেছে? আচ্ছা, লোকটি কি স্কুটিতে ছিল? লোকটি স্কুটি। এর কি গতকাল কি প্রায় ঘটতে থাকে? গতকাল প্রায় ঘটনা থাকে, মাসে 2-1টা ঘটনা এরকম ঘটতেই থাকে। লোকটির নাম ঠিকানা জানা না, গেছে? এখন কোনো জানা যায়নি। আচ্ছা, ঘটনাস্থলে পুলিশ দেখাশোনা করছেন, তাকে নিয়ে তার আপনার নাম? কার্তিক পাল। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स की तरफ से पांडेश्वर के नव निर्वाचित विधायक नरेंद्र नाथ चक्रवर्ती को मंगलवार शाम चैम्बर ऑफ कॉमर्स की तरफ से सम्मानित किया गया। इस दौरान विधायक ने कहा कि मुख्यमंत्री ने एक दिन वर्चुअल मीटिंग के समय चैम्बर ऑफ कॉमर्स के बारे में पूछताछ की थी, जो कि काफी गर्व की बात है। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स की तरफ से विधानसभा चुनाव के बाद जीते हुए विधायकों को सम्मानित किया जा रहा है। जामुड़िया विधायक हरेराम सिंह के बाद मंगलवार शाम पांडेश्वर से नव निर्वाचित विधायक नरेंद्र नाथ चक्रवर्ती को जीत की खुशी में सम्मानित किया गया। इस दौरान अपना वक्तव्य रखते हुए विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने रानीगंज चैम्बर ऑफ कॉमर्स का आभार व्यक्त किया। साथ ही कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के साथ कुछ दिन पहले एक वर्चुअल मीटिंग हुई थी। इस दौरान मुख्यमंत्री ने रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के बारे में बातचीत की। उन्होंने आगे कहा कि अगर राज्य की मुख्यमंत्री रानीगंज के चैम्बर ऑफ कॉमर्स के बारे में पूछताछ कर रही है तो ये काफी गर्व की बात है।
रानीगंज चैम्बर ऑफ कॉमर्स हमेशा गरीबों असहायों के लिए खड़ा रहता है। हर परिस्थिति में, हर महामारी में चैम्बर ऑफ कॉमर्स की तरफ से सहायता की जाती है और अब ये नाम राज्य में मशहूर हो चुका है। खुद मुख्यमंत्री भी इनकी सराहनीय कार्यों की जानकारी ले रही है। हम इसको सब सहमत नहीं কেননা প্রথমত আমি ক্ষমা চাইছি দেরি করে আসার জন্য, আর দ্বিতীয়ত কয়েকদিন আগে ডিএমএ চেম্বারে একটা মিটিং হয়েছিল, ভার্চুয়াল মিটিং হয়েছিল। আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভার্চুয়াল মিটিংয়ে ক্যালকাটা চেম্বারকে বোধহয় প্রথম ডেকেছিলেন, তারপরে জিজ্ঞেস করছেন রানীগঞ্জ চেম্বার কোথায়। আমার তো ভাগ্য ভালো আপনারা বলেননি যে নরেন্দা আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আসবো, 12টা নাগাদ আপনি আসুন, আপনাকে সম্বর্ধনা দেবো। আমাকে তাতেও আসতে হবে, কারণ যে চেম্বার অফ কমার্সকে বাংলার মুখ্যমন্ত্রী এতটা গুরুত্ব দেন, তো আপনাদের ডাকে আমি আসবো না এটা কি হতে পারে? আমি আপনাদের কৃতজ্ঞ যে বারে বারে আপনারা আমাকে ডেকেছেন। আমার মনে আছে তখন আমি দলীয়ভাবে কোনো প্রতিনিধি ছিলাম না, সাধারণ দলীয় কর্মী ছিলাম, কিন্তু রানীগঞ্জ চেম্বার অফ কমার্স মঞ্চে আমার বোর্ড রেখে দিয়েছিল এবং অরূপদা আমার বলছে, অরূপ বিশ্বাস তৎকালীন মন্ত্রী বলল, আরে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স তোকে খুব ভালোবাসে। তৎকালীন একজন বিধায়কের নাম না রেখে তোর নাম রেখে দিয়েছে, এক্স বিধায়ক। তা আমি বলেছিলাম যে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, আত্মীয়তা আছে। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स की तरफ से पांडेश्वर के नवनिर्वाचित विधायक श्री वीरेंद्र चक्रवर्ती का हम लोगों ने स्वागत किया है। आज की मीटिंग में वो आए थे। हम लोगों ने रानीगंज चैम्बर की तरफ से हमारी पूरी एग्जीक्यूटिव कमेटी और हमारे विशिष्ट इन्वाइटी जो थे उन सब मिलकर उनका हार्दिक स्वागत और सम्मान किया। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। डीवाईएफआई के बुधवार 54वां स्थापना दिवस पर रक्तदान शिविर का आयोजन किया गया ताकि रक्त की कमी को इस महामारी के दौरान कम किया जा सके। हालांकि जो 54 यूनिट रक्त संग्रह करने का लक्ष्य लिया गया था, ये इस लक्ष्य पूरा नहीं हो पाया। सिर्फ 25 यूनिट रक्त ही संग्रह किया गया है। डीवाईएफआई का 54वां स्थापना दिवस के उपलक्ष्य पर बुधवार रक्तदान शिविर का आयोजन किया गया। ये रक्तदान शिविर रानीगंज के गिरजापाड़ा स्थित बर्न्स यूनियन ऑफिस प्रांगण में किया गया। डीवाईएफआई लोकल कमेटी के अध्यक्ष अनुपम चटर्जी ने कहा कि कामरेड अमिताभ राय, माइकल मुखर्जी और हराधन झा की याद में आज स्थापना दिवस के उपलक्ष्य पर रक्तदान शिविर का आयोजन हुआ है। हालांकि रक्तदान करने की मुख्य वजह ये रही कि देश में कोरोना महामारी चल रही है। ऐसे में रक्त संकट गहराया है। रक्त की कमी को दूर करने के लिए रक्तदान शिविर लगाया गया, जिसमें 54 यूनिट रक्त संग्रह करने का लक्ष्य लिया गया था, पर यह पूरा नहीं हो पाया। सिर्फ 25 यूनिट रक्त ही संग्रह किया गया है। इसकी वजह बताते हुए अध्यक्ष अनुपम चटर्जी ने कहा कि लाइफ लाइन ब्लड बैंक की तरफ से कहा गया है कि सिर्फ 25 यूनिट रक्त ही लिया जाएगा, इसलिए जो 54 यूनिट रक्त संग्रह करने का लक्ष्य लिया गया था वो पूरा नहीं हो पाया। इस दौरान पूर्व विधायक रुनु दत्ता, सागर मुखर्जी, हेमंत प्रभाकर मुख्य रूप से उपस्थित थे। ভয়ে এই অতিমারিতে বেরোচ্ছে না কেউ, সরকারও কতগুলো সীমাবদ্ধ সময় বেঁধে দিয়েছে। আবার এটাও বাস্তব যে হসপিটালগুলো রক্তের চাহিদা বাড়ছে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী ডিওএফএ, তাকে সামনে রেখে তারা চেষ্টা করেছে কিছুটা রক্ত যোগান দেওয়ার। এটা বরাবর দীর্ঘদিন ধরে ডিওএফআই এই কাজটা করে যাচ্ছে। এখানে অনেক প্রাক্তন সব আমার পাশে বসে আছে, যারা একসময় ডিওএফআই নেতৃত্ব দিয়েছে রানীগঞ্জে, তারাও টানে চলে এসছে এবং রক্তের প্রয়োজনীয়তা আজকে অস্বীকার করা যায় না। দুটো কাজ আমার মনে হয়
যে একটা তালিকা করে রাখা যারা রক্ত দিয়েছে, পরে তার রক্ত লাগবে, আর আপাতত যতটা রক্ত পাওয়া যায় সেটা। 54তম প্রতিষ্ঠা দিবস ডিওয়াইএফআই রানীগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা আজকের দিনটা পালন করছি। আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা ডিওয়াইএফআই নেতা কমরেড অমিতাভ রায়, প্রাক্তন ডিওয়াইএফআই নেতা কমরেড অমিতাভ রায়, অবিভক্ত বর্ধমান জেলা ডিওয়াইএফআইয়ের নেতা মাইকেল মুখার্জি এবং রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক হারাধন ঝা আমাদের মধ্যে আর নেই। তাদের স্মৃতিতেই আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। কত টার্গেট হয়েছে এবং কতটা ফুল? 54তম প্রতিষ্ঠা দিবসে আমাদের লক্ষ্যমাত্রা হলো 54, কিন্তু এখন কোভিড পরিস্থিতি চলার জন্য ব্লাড ডোনেশন মানে আর কি লাইফলাইন ব্লাড ব্যাংক বলছে 25টার বেশি রক্ত আমরা নেবো না। তো আমরা 25টার পরে বাকি সংখ্যাটাকে লিস্ট আকারে রাখবো। প্রয়োজনে রানীগঞ্জে যে সমস্ত মানুষের প্রয়োজন হবে আমরা সেই লিস্ট থেকে তাদেরকে দেবো। ডিওয়াইএফআই থাকতে রানীগঞ্জের মানুষ রক্তের জন্য মরবে না, এটাই আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সফলতা। আপনার নাম এবং ডেট? আমার নাম অনুপম চ্যাটার্जी, प्रेसिडेंट डिवाईफाई रानीगंज लोकल कमेटी। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। विगत सोमवार डीवीसी लेफ्ट बैंक निवासी धीरज मंडल और उसके बेटे कृष मंडल की मौत एक ही दिन कुछ मिनट के अंतराल पर हो गई। इस घटना के बाद परिवार वालों पर दुखों का पहाड़ टूट पड़ा। बुधवार बाराबनी विधायक इन पीड़ित परिवार के पास पहुंचकर हर संभव मदद करने का आश्वासन दिए। डीवीसी लेफ्ट बैंक में एक ही दिन बाप बेटे की मौत के बाद असहाय और बेसहारा परिवार की मदद के लिए बाराबनी विधायक विधान उपाध्याय ने मदद का हाथ बढ़ाया है। बुधवार विधायक विधान उपाध्याय लेफ्ट बैंक स्थित मृतक धीरज मंडल के घर पहुंचकर उनकी पत्नी संपा मंडल, बेटी रुत मंडल, ज्योति मंडल को सांत्वना देने के साथ ही परिवार को हर संभव सहायता करने और दोनों बेटियों की पढ़ाई का खर्च उठाने का आश्वासन दिया। इस दौरान विधायक ने कहा कि एक साथ बाप बेटे की मौत के बाद पूरा परिवार बेसहारा हो चुका है। घर की हालत ठीक नहीं है, इसलिए सबसे पहले घर की मरम्मत करवाई जाएगी। मृतक की पत्नी को हर महीने पार्टी की ओर से सहायता राशि दी जाएगी। साथ ही पत्नी संपा मंडल को जल्द ही रोजगार उपलब्ध करवाया जाएगा। चूंकि परिवार में कोई भी अब कमाने वाला नहीं रहा, इसलिए इस परिवार के हर सुख दुख में मैं साथ खड़ा रहने का प्रयास करूंगा। आपको बताते चले कि विगत सोमवार को लेफ्ट बैंक निवासी धीरज मंडल की पत्नी और बेटा कृष मंडल माईथान डैम से निकलने वाली हाइडल यानी कि अमर झरना में स्नान करने गए थे। इसी दौरान कृष मंडल नदी की तेज धार में डूब गया और उसकी मौत हो गई। वहीं दूसरी तरफ कल्याणेश्वरी क्षेत्र में राजमिस्त्री का काम कर रहे धीरज मंडल को जैसे ही उसके बेटे की डूबने की जानकारी मिली, उनकी तबीयत बिगड़ गई और मौके पर ही उनकी मौत हो गई। बाप बेटे की एक साथ हुई मौत से पूरे इलाके में मातम पसर गया। परिजनों पर दुखों का पहाड़ टूट पड़ा। बुधवार को पहुंचे विधायक विधान उपाध्याय ने मौके पर उपस्थित जिला परिषद कर्माध्यक्ष मोहम्मद अरमान, सलानपुर ब्लॉक तृणमूल महासचिव भोला सिंह को परिजनों को हर संभव सहयोग करने का निर्देश दिया। इस दौरान आशुतोष तिवारी, विजय सिंह समेत अन्य नेता उपस्थित रहे। তার মৃত্যুর খবর পেয়ে তার বাবা তার হাটফেল করেছে, সে কারণে আমরা সেদিনই আমাদের সারা তৃণমূল কংগ্রেস থেকে আমাদের আমি আজকে বিশেষ এই কারণে যেহেতু আমার এলাকায় খোঁজখবর নিলাম এবং যা দরকার পড়বে সব রকমের সহযোগিতা আমরা করবো। ফ্যামিলিতে কোনো কাজ করানো লোক নেই, সেটা আমরা বলে দিলাম, কথা বললাম। আমরা নিশ্চয়ই বর্তমানে তো কোনো অন্য জায়গায় কোথাও সার্ভিসের ব্যাপার নেই। আর ভদ্রমহিলা এখন অসুস্থ মানে সুস্থ নয়, মানসিক সুস্থ নয়, একটু সুস্থ হলে আমরা মাসে কিছু ব্যবস্থা করবো পার্টিপক্ষ থেকে। তাছাড়া আগামী দিনে আমরা চাকরি আমরা একটা লোকাল ইন্ডাস্ট্রি আছে, হোটেল আছে, যে কোনো জায়গায় আমরা একটা কাছের যাদের সংসার চলে সেই ব্যবস্থাটা আমরা করছি। দুটো মেয়ে পড়ে কিন্তু এডুকেশনের জন্য অনেক প্রবলেম হয়ে গেছে। আমি বললাম ওদেরকে, আমাদের মোবাইল নাম্বারও দিলাম, আমাদের ব্লকের মোবাইল নাম্বার নিয়ে নিতে বললাম। যে কোনো অসুবিধা থাকলে, ওদের পড়ার জন্য অসুবিধা থাকলে আমাদেরকে বললে আমরা করবো। ঘরটা ওর অবস্থা খারাপ দেখলাম, এখন অ্যাড্রেসটা চেঞ্জ করতে বললাম, মানে আজকালের মধ্যে অ্যাড্রেসটা চেঞ্জ। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज।
एडीएम सुरक्षा कर्मियों ने गरीब असहाय लोगों की मदद के लिए बाराबनी विधायक विधान उपाध्याय को 1 क्विंटल आलू, 1 क्विंटल चावल, 5 लीटर सरसों के तेल, 50 पैकेट बिस्किट दान दी। सुरक्षा कर्मियों ने कहा कि अगर हमारी सेवा से किसी की भूख मिटती है तो इससे ज्यादा पुण्य का काम और क्या हो सकता है। सलानपुर ब्लॉक और चित्तरंजन क्षेत्र के एसबीआई एटीएम में कार्यरत सुरक्षा कर्मियों ने कोरोना काल में गरीबों की सहायता के लिए बीड़ा उठाते हुए समाज में मिसाल कायम किया है। 23 सुरक्षा कर्मियों ने संयुक्त रूप से बुधवार को रूपनारायणपुर स्थित तृणमूल कांग्रेस पार्टी कार्यालय में उपस्थित विधायक विधान उपाध्याय के हाथों में गरीबों की सेवा के लिए 1 क्विंटल चालू, 1 क्विंटल आलू, 5 लीटर सरसों तेल, 50 पैकेट बिस्किट समेत अन्य राहत सामग्री उपलब्ध कराई है। सुरक्षा कर्मी सुजीत बादेकर ने कहा कि ये एक छोटा सा प्रयास महज इसलिए है कि समाज के सभी लोग एकजुटता के साथ एक दूसरे की सहायता कर सके। हालांकि बाराबनी क्षेत्र में विधायक विधान उपाध्याय और तृणमूल महासचिव भोला सिंह की सेवा भाव को देखा गया है। आज हमारे 23 सहकर्मियों ने इसी की तहत सहायता राशन उपलब्ध करवाया है। पिछले कोरोना काल में भी सुरक्षा कर्मियों की टीम द्वारा विधायक के हाथों में 4001 रुपए सहायता राशि के तौर पर दिया गया था। आगामी दिन भी हम लोग की ओर से ये सहायता जारी रहेगी। यदि हम लोगों की इस पहल को देखते हुए समाज के अन्य लोग भी आगे आते हैं तो हम समझेंगे कि हमारा मूल्य उद्देश्य पूरा हुआ। मौके पर मुख्य रूप से जिला परिषद कर्माध्यक्ष मोहम्मद अरमान, तृणमूल महासचिव भोला सिंह, रूपनारायणपुर पंचायत प्रधान रानू राय, जयप्रकाश सिंह, आशुतोष तिवारी, अरूप रक्षित ने संयुक्त रूप से सुरक्षा कर्मी गोपाल चंद्रधर, तरुण मित्रा, मंगलमय मंडल, इंद्रजीत दास, सुभाषिष दे, दीपायन बावरी, नयन मंडल समेत अन्य को पुष्प गुच्छ देकर स्वागत किया। वहीं विधायक विधान उपाध्याय ने सुरक्षा कर्मियों की पहल की सराहना करते हुए उनके द्वारा किए जा रहे सामाजिक कार्यों की प्रशंसा की। आज हमारे राज्य যতজন মানুষ আজকে অসহায় হয়ে পড়েছেন, কর্ম হারিয়েছে, তাদের পাশে একটু দাঁড়ানোর আমাদের চেষ্টা, যাতে তারা ভালো থাকে। বাড়িতে যেহেতু রয়েছে লকডাউনের মধ্যে, তাই তাদের পাশে আমাদের দাঁড়ানোটাই মেন উদ্দেশ্য। আজকে আমাদের কর্ম রয়েছে বলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি। যতটুকু সামর্থ্য আমাদের আর্থিক উপার্জনে, সেখান থেকে আমরা তাদেরকে সাহায্য করি। কী সাহায্য করি? সাহায্য বলতে এখন যেটা মেন বাড়িতে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই আমরা করেছি, যেমন চাল, আলু, তেল, বিস্কুট বাচ্চাদের জন্য এইসব দিয়েছি। কার হাতে তুলে দিলাম? আমরা এখানে বিধানদার মাননীয় বিধান এমএলএ হাতে তুলে দিলাম। আপনারা কতজন মিলে এই উদ্যোগটা নিয়েছে? আমাদের এখানে সালানপুরে যত এটিএম আছে সবাই মিলে মোটামুটি 20-25 জন মিলে এই উদ্যোগ নিয়েছিলাম। আগের বছর কিছুজন ছিল, আজকে সবাই একত্রিত হয়েছে বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একসাথে সবাই আজকে ভোট দিতেছে, যাতে আমাদের রাজ্যের বা আমাদের এলাকার মানুষ যাতে ভালো থাকে। আপনাদের এই উদ্যোগ কি প্রথম না এর আগেও করেছি? যখন আমাদের ফার্স্ট এখানে করোনা আসে আর কি, তখন আমরা কিছু হেল্প করেছিলাম। আমরা আরও বেশি একত্রিত হয়ে বেশি কিছু হেল্প করতে পারছি। পরেই যেন এর চেয়ে বেশি কিছু করতে পারি, সেটাই চাইবো। আমার নাম সুজিত বাদ্যকর। করা তো হয়নি, যে যা পরিস্থিতি চলছে গোটা দেশে, সাথে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের এলাকাতেও গত বছর থেকে যেভাবে কোভিড চলছে, করোনা চলছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনকে দিন, আমাদের লকডাউন চলছে, তাতে মানুষের কাজের ব্যাঘাত ঘটছে, কাজ করতে পারছে না, খাবার অভাব পড়ছে। তা আমরা তো বিভিন্ন সংগঠন এবং আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেছি। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটিএম, যেটা একটু আগে আমাদের বিশিষ্টতা বলছিল, যে এটিএমে ওরা 20-25 জন মতো আছে আমাদের সালানপুর ব্লকে। তো তারা যে এগিয়ে এসছে, গত বছরও করেছিল, তো এই বছরও আবার এগিয়ে এসছে, যে যদি তাদের দ্বারা কোনো মানুষের উপকার পায়, তো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করছি না। এইভাবে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়, তাতে ক্ষুদ্র থেকে ছোট্ট ছোট্ট জিনিস থেকেও বৃহত্তর জিনিস হতে পারে। তো আমি বারবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এগিয়ে এসছে এবং মানুষের সাহায্যার্থে চাল, আলু, তেল, বিস্কুট সব কিছুই দিয়েছে। এটা আমাদের যারা খুব গরিব আছে, যারা খেতে পারছে না, তাদের কাছে এটা ডিস্ট্রিবিউট করে দেবে। এই অনুষ্ঠানটাই হয়েছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज। और यहाँ हम रुकेंगे एक छोटे से ब्रेक के लिए। রান্না ঘরে আমি রানী
মশলাটা জানি স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ 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 আহারে মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা ময়দা সুজি বেসন ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো फ्रेश प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2,799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3,799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3,899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1,999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, फार्मेसी। Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181. 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान है अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदे अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, अपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। वार्ड नंबर 56 मुचीपाड़ा में कोरोना काल में गरीब जरूरतमंदों को चिकन, चावल एवं मिक्स वेज तृणमूल कर्मियों ने खिलाया। कार्यक्रम में लगभग 300 से 400 लोगों को भोजन करवाया गया, जो कि काफी सराहनीय है।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের কথা চিন্তা করে, গরিব খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, সেই চিন্তা আদর্শিত হয়ে আজকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ, আসানসোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের বিবি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে এই যে ভিক্ষাবৃত্তি যাদের ফুল কাজ, তাদের জন্য আমরা বিভিন্ন অন্ন তুলে দেওয়ার জন্য আজকে আমরা খাদ্য সামগ্রী রেল স্টেশনের পাশে ফুটপাতের লোকেদের আমরা বিতরণ করলাম। কারণ এর মূল ভিত্তি হচ্ছে ভিক্ষাবৃত্তি এবং মানুষ এই সময় লকডাউনের কথা চিন্তা করে মানুষ বেরোচ্ছে না এবং তাদের ভিক্ষাও মিলছে না। সেই জন্য আজকে আমরা এইরকম অভিনব চিন্তাভাবনা আজ থেকে আমরা গ্রহণ করলাম। संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज। कोरोना महामारी के चलते लॉकडाउन की घोषणा के बाद से सभी यातायात ठप पड़ी हैं। वहीं दुर्गापुर के बनकटी पंचायत के प्रांतिका ग्राम में मशरूम नष्ट हो रहे हैं। फार्म संकट में है एवं स्वनिर्भर महिलाओं को दिक्कतें आ रही हैं। বিক্রি হচ্ছে না, লকডাউনে বিক্রি হচ্ছে না। তারপরে এই মুরগিগুলো সব আমাদের তো মরে গেল একে একে ওষুধ ইঞ্জেকশন অভাবে। চাষটা গ্রুপ থেকেই করে দিয়েছিল পঞ্চায়েতগতভাবে। হ্যাঁ, সেগুলো কি করে নষ্ট হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে বলতে ওই বিক্রি হচ্ছে না, তাহলেই তো হবে। ওগুলো মানে ওষুধ ইঞ্জেকশনের অভাবে। মানে মাশরুমগুলো কি কি সমস্যার জন্য নষ্ট হচ্ছে? মাশরুম মানে কি কিছু জল বা এসব কিছু সমস্যা? জলের সমস্যা নাই, জলের সমস্যা আমাদের নাই। এগুলো বিক্রি করার জন্য এই যে আমরা চাষটা যে করছি, কোথাও বিক্রি করবো, কে খাবে ওগুলো? ওগুলো আমাদের এই এলাকায় কেউ খাবেও না। লকডাউনে বাজারে এগুলো কেউ খাবেও না। মানে এগুলো কি অন্য বাজারে বিক্রি করতেন যখন প্রথম? হ্যাঁ, বিক্রি করা হতো। মানে লকডাউনের জন্য সব বন্ধ বলে যেতে পারছেন না? লকডাউনে বন্ধ বলেই যেতে পাওয়া যাচ্ছে না। কত মাশরুম ছিল আপনাদের মোটামুটি? ভালোই চাষ করেছিলাম। ক বছর থেকে করছেন এগুলো? ওগুলো আমরা প্রায় বছর 2-3 হয়ে গেল, বেশি আরো বেশি হবে, 2-3 বছর। এখন কি ভেঙে একদম নষ্ট হয়ে গেছে? সব নষ্ট হয়ে গেছে। তারপরে মুরগি দিয়েছিল আমাদেরকে গ্রুপ থেকে, হাঁস দিয়েছিল। ওইগুলো ওই ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন দিতে আসছে না, ওষুধ ইঞ্জেকশন দিবে তবেই না ভালো থাকবে। আপনার নামটা? আমার নাম প্রতিমা বাউরি। স্বনির্ভর গোষ্ঠী মহিলা? হ্যাঁ, উদ্যোগী মহিলা স্বনির্ভর গোষ্ঠী। আপনাদের মাধ্যমে তো শুনলাম, সংঘকে বলুন আমাদের ব্লকে ভিডিওকে অ্যাড্রেস করে বা পঞ্চায়েত সমিতির সভাপতিকে অ্যাড্রেস করে একটা চিঠি করতে। আমরা অবশ্যই তার মানে ব্যবস্থা নেবো, যাতে ওদের মাশরুম বা অন্যান্য যে প্রোডাকশনগুলো করছে তাদের ব্যবস্থা করবো বা তাদের যে সচ্ছল হয়। সরকার তার জন্য সবসময় এগিয়ে আছে। তাদের মাশরুম অনেক নষ্ট হয়ে গেছে এই লকডাউনে, বিক্রি বাট্টা নেই বলে। আগে বললে তো ভালোই হতো, কিন্তু এখনই ইমিডিয়েট যদি বলতে পারেন বা ওনারা যদি আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা সেই ব্যবস্থা ইমিডিয়েটলি করবো। সরকারিভাবে যদি কোথাও বিক্রি একটা ব্যবস্থা থাকে নিশ্চয়ই আমরা করবো, সরকারিভাবে সেটা জানাতে পারবো। মাশরুমের নষ্ট হয়ে গেছে সেই জন্য ওরা ইয়ে করতে পারছে, সরকারিভাবে ওদেরকে তাকানো হয়েছিল একটু। আচ্ছা, সরকারিভাবে যখন হয়েছিল, সরকারি লোনের তো ব্যবস্থায় আছে, সুতরাং সরকার সেই জিনিসটা দেখবে, কিন্তু সরকারকে জানাতে হবে। অ্যাটলিস্ট ওনারা যদি পঞ্চায়েতকে জানিয়ে বা সমিতিকে জানিয়ে এটা জানান, তাহলে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো, যদি আমাদের সেরকম থাকে সরকারিভাবে কথা বলে। ওরা বলছে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল, সমস্ত সরকারের জন্যই গড়ে উঠেছিল এই প্রকল্প, যাতে করে আবার এই লকডাউন পেরোনোর পর যদি আবার সরকার আমাদের দিকে তাকায়, আমরা আবার মুখ তুলে তাকাই। অবশ্যই সরকার তো সঙ্গে আছে, মমতা ব্যানার্জি সরকার ওনাদের সঙ্গে আছে। মমতা ব্যানার্জিরই সৃষ্টি এই স্বনির্ভর গোষ্ঠী, সুতরাং এটার জন্য কোনো প্রবলেম নেই।
ওনাদেরকে বলুন একটা ভিডিওকে অ্যাড্রেস করে বা সভাপতিকে অ্যাড্রেস করে চিঠি করতে, ওনাদের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব এবং ওনাদের যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থাও করব। প্রবোধ মুখার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ, কাকসা পঞ্চায়েত সমিতি। চলছিল, ভালোই বিক্রি হচ্ছিল, সবই হচ্ছিল, কিন্তু এই লকডাউনে বাজারে কি করব আমরা? আমাদের তো আর কোনো উপায় নাই। আমাদের গ্রুপ থেকে যা যেমন হোক সাহায্য করেছিল সেইটুকুই আমরা করতে পারছিলাম। মানে পরিবহন ব্যবস্থা বলতে গেলে বন্ধ, সেই জন্য কি আপনারা কোথাও যেতে পারছেন না? না, ওই বন্ধ বলেই কোথাও যেতে পারছি না। এবার যেখানে আনবো, এবারে যদি আমাদেরকে আবার যদি মুরগি দেয় তাহলে আমরা আবার সবাই মিলে 10টা করে গ্রুপে ভাগ আছে, 10 জনে করে, তাহলে আবার চাষ করতে পারবো। মাশরুম দিলেও আপনারা চাষ করবেন? হ্যাঁ, মাশরুম দিলে আমরা চাষ করব। এগুলো কি ঝড় বৃষ্টির জন্য কি ঘরটা নষ্ট হয়ে গেছে? ঘরটা নষ্ট হয়ে গেল ঝড় বৃষ্টির জন্য। মূলত লকডাউন কি লকডাউনের জন্য আপনারা কি চাইবেন? আমরা চাইবো যদি আমাদের পিছনে যদি সরকার আবার অন্য কিছু দেয়, কিংবা ওই মাশরুমই দেয় বা মুরগি দেয়, হাঁস মুরগি পশুপালন আমরা চাষ করব, উন্নতি করব। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম হচ্ছে বর্ধমান জেলা, গ্রাম নাম হচ্ছে কোটালপুকুর। এখানে বেশিরভাগ মানুষ কি করে? বেশিরভাগ মানুষ এখানে আমাদের খেটেই খায়, গরিব মানুষ। আমার নাম প্রতিমা বাউরি। এগুলো প্রথমত হলো যে মুরগিগুলো ছোট থেকে যে খাবারটা খায় সেই খাবারটা আমরা মানে যোগান দিতে পারলাম না। তারপরে হলো কি যে মুরগিগুলো কিছু মানে যখন 2 মাস বয়স হয়ে গেল তখন হঠাৎ করে একদিন সকালে ঝড় উঠেছিল, মানে সকালবেলাতে 2019-এ। সেই দিন ঝড়ে মানে যে বাড়িটা করে দিয়ে গিয়েছিল সেই বাড়িটাতে কোনো ঝড় আটকাবার মতো ক্ষমতা ছিল না, বা চারিধারে ফাঁকা। সেই ঝড়ের ঝাপটে বৃষ্টিতে অনেক মুরগি নষ্ট হয়ে গেল। সেই মুরগিগুলো কোথা থেকে চাষ করা হয়েছিল? মুরগিগুলো আমাদেরকে দিয়েছিল পঞ্চায়েতে, বাড়িটা করে দিয়েছিল, আর মুরগিগুলো দিয়েছিল ব্লক থেকে। বাড়িটা তো এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ, বাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু চাষ করার মতো কোনো উদ্যোগ নিচ্ছে না কেউ। কোনো দল যদি উদ্যোগ নিয়ে করতে পারে তাহলে এখনও হবে, কিন্তু লাল মুরগি চাষ করে খুব একটা লাভ মনে হয় বোঝা যাবে না। কিন্তু অতিরিক্ত খাবারটাই তো দল জোগাড় করতে পারবে না। না, পঞ্চায়েত লেভেলে কোনো কিছু নাই, কিন্তু পঞ্চায়েত হ্যাঁ দেয় না কেন দেয়, বাড়িটা করে দিবে, তারপরে ডাক্তারটা দিবে, ওষুধটা ব্লক থেকে ওষুধ দিবে, কিন্তু খাবারটা যদি দিয়ে দিত তাহলে তো সব থেকে সমস্যার সমাধান হয়ে যেত। খাবার তো দেয় না, খাবারটা নিয়ে তো সমস্যা না, অনেক খাবার লাগে। আপনার নাম? সাধনা সিংহ। আপনি কে? আমি বনকাটি পঞ্চায়েত পল্লী সংস্কার সংঘ সমবায় সভানেত্রী। করেছিলাম বাতামি মাশরুম। কি কি সমস্যা দেখা দিয়েছে? সমস্যা দেখা দিয়েছে বলতে অন্য কিছু সমস্যা না। প্রথমে দুবার যে প্রথম রাউন্ডে আমি বিক্রি করলাম তখন 1005 টাকা হয়েছিল, তারপরে রাউন্ড বিক্রি করলাম তখনও কিছু হয়েছিল, তারপরে যখন এলো তখন লকডাউন পড়ে গেল 16ই মে। 16ই মে লকডাউন পড়ে গেল। লকডাউনের পর থেকে ছাতু তো আর বাইরে বিক্রি করতে যেতে পারছি না, আর ছাতু বাড়িতে থেকেই নষ্ট হয়ে গেল। কতগুলো করেছিলেন চাষ? আমি 50টা টিউ করেছিলাম। এইগুলো কি আপনার নিজের উদ্যোগে? এগুলো আপনার নিজের উদ্যোগেই গড়ে উঠেছে? হ্যাঁ, আমার নিজের উদ্যোগে না, আমার যে সিএমসিএস দিদিরা কাজ করেছিল তাদের উদ্যোগে বা এডিওর উদ্যোগে বা বিডিও থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, যে দলগুলোকে শেখাতে গেলে মানে প্রথমে করতে হবে যে মাথার উপর আছে তাকে দেখাতে হবে। সে যদি উদ্যোগ নিয়ে করতে পারে তবেই দলরা বুঝবে যে হ্যাঁ ছাতু চাষ কি, বা দেখাতে হবে গ্রামগঞ্জে মেয়েদের জন্য স্বনির্ভর হওয়ার জন্য কিছু একটা তো করতে হবে। তাই ছাতু চাষটা আমি মাশরুম চাষের জন্য আমি যে জায়গাটা নির্ণয় করেছিলাম এই জায়গাটাতে আগে আমি লাল মুরগি চাষ করেছিলাম, যেটাকে বলা হয় লেয়ার। সেই মুরগি চাষ করার পরে দেখলাম মুরগিটাতে খুব একটা লাভজনক হলো না কেন মানে রোগটা আমি ঠিক করতে পারছিলাম না, কী রোগ আসছে কখন আসছে, ওষুধ ঠিক আছে, ডাক্তারেরও যোগাযোগ ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে মারা গেল, কিছু করার নেই। এইটা মূলত কি জন্য সমস্যা হচ্ছে? এইটা আমরা ছাতুগুলো কি জন্য নষ্ট হয়ে গেল? ছাতুগুলো নষ্ট হয়ে গেল প্রথমত হলো লকডাউন পড়ে গেল, আর গ্রাম বাংলার মানুষ তো এই ছাতু খেতে জানে না, ওই জন্য একটা লকডাউন হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর নষ্ট হয়ে গেল ওই বাড়িটা না করার জন্য, আর ভাবনা চিন্তা করলাম না যে আবার ছাতু চাষ করব। বিক্রি বাট্টা নেই? বিক্রি বাট্টা তো খুব কম এই এরিয়াতে, বিক্রি বাট্টা নাই বললেই হয়। কিন্তু আরেকটা জিনিস, যদি আমি বাইরে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো লকডাউন না পড়লে পরে এই সমস্যা আমার খরচা হয়েছিল ধরুন ছাতু বীজে
1000 টাকা মতন, আর খড়ে 1000 টাকা, 2000 টাকা মতন, আর দুটো লেবার ছিল 4 দিন, আর ওই 3000 3500 টাকা মতো খরচা হয়েছিল। খরচাটা কিছুটা উঠে গেছে, মানে আমি যেটা লাভ পেতাম, যেটা মানে ব্যাপক হারে লাভ দেখাচ্ছিল, সেই লাভটা আমি পেলাম না। আপনার নাম? আপনি কে? আপনার নাম? সাধনা সিংহ। আপনি কে? আমি পল্লী সংস্কারের সংঘ সমবায়ের সভানেত্রী সাধনা সিংহ, বনকাটি পঞ্চায়েত। বনকাটি পঞ্চায়েত। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीबी न्यूज। मंगलवार शाम से बांकुड़ा में जबरदस्त बारिश के साथ अब बिजली चमक रही है। बिजली गिरने से बांकुड़ा शहर में 3 लोगों की मौत हो गई। बांकुड़ा के इंदपुर गौर बाजार इलाके में 3 युवकों के ऊपर बिजली गिरी, जिसमें से 2 की मौत घटनास्थल पर ही हो गई, जबकि तीसरे को झुलसी हुई अवस्था में बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया। मंगलवार शाम से बांकुड़ा में जबरदस्त बारिश के साथ अब बिजली चमक रही है। बिजली गिरने से बांकुड़ा शहर में 3 लोगों की मौत हो गई। बांकुड़ा के इंदपुर गौर बाजार इलाके में 3 युवकों के ऊपर बिजली गिरी, जिसमें से 2 की मौत घटनास्थल पर ही हो गई, जबकि तीसरे को झुलसी हुई अवस्था में बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया। मृतक दोनों युवकों के नाम दयामय डांगर और मनोरंजन माल है। भाई दूसरी तरफ बांकुड़ा के बारजोड़ा इलाके में रहने वाले मागाराम गोराई की भी बिजली गिरने से मौत हो गई, जिसकी वजह से इलाके में शोक की लहर दौड़ पड़ी। बुधवार तीनों के शव को बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज में पोस्टमार्टम के लिए भेजा गया। तालडंगा विधायक अरूप चक्रवर्ती ने इस दुख की घड़ी में पीड़ित परिवारों के पास पहुंचकर उन्हें सांत्वना दी। इस दौरान उन्होंने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी भी आप लोगों के साथ है, सरकार की तरफ से हर संभव मदद की जाएगी। প্রাকৃতিক দুর্যোগ বলার তো কিছু নেই, দুটো ইয়াং ছেলে মারা গেল, এটা বিরাট দুঃখের। আমার বিধানসভা কেন্দ্রে পড়ছে ব্রজরাজপুর, এই আমাদের গৌরবাজার অঞ্চলে দয়াময় ডাঙ্গর, মনোরঞ্জন মাল, একটা 26, একটা 34, আর আমাদের বড়জোড়া একটি ছেলে মারা গেছে, মাগারাম গোড়াই। ওর বয়স কত? 56 বছর। তো আরেকজন উন্ডেড হয়েছে গৌরবাজারে, ও চিকিৎসাধীন আছে। ডেড বডি দুটো এসছে, এখানে 3টে এসছে, পোস্টমর্টম হচ্ছে, পোস্টমর্টম করে চলে যাবে। সরকার থেকে এদেরকে তো সাহায্যের ব্যবস্থা করেছেন, কিন্তু আমাদের নেতৃত্ব আসছে আজকে রায়পুর আর রানীবাঁধে, কালকে আমরা बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीबी न्यूज। आज की खबरों में इतना ही। देखते रहिए पीबी न्यूज। नमस्कार।